সবকিছু ঝাপসা লাগছে, কিছুতেই চোখটা খুলে রাখা যাচ্ছে না কেন। আরেকবার চোখ খোলার চেষ্টা করে নীলাভ, না, কিছুতেই পারছে না। চোখের পাতা বুজে আসছে বারবার। নীলাভকে যে উঠতেই হবে, ভীষণ তেষ্টা পেয়েছে, কিন্তু ও কোথায় আছে কিছুতেই বুঝতে পারছে না, কিছু মনেও পড়ছে না। উঠে বসার চেষ্টা করে নীলাভ, তখনই মাথাটা টন টন করে ওঠে, প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে ওঠে। তারপর ধীরে ধীরে মাথার ওপরে হাত চালিয়ে দেখে একটা ব্যান্ডেজ পুরো মাথাকে আবৃত করে রেখেছে। নীলাভ এবার ভালো করে তাকিয়ে দেখে চারিদিক। এটা তো কোনো হাসপাতালের ঘর বলেই মনে হচ্ছে। নীলাভর মাথার কাছে রাখা একাধিক যন্ত্র, একটা মনিটর, বেডের পাশে রাখা সেলাইনের ড্রিপ। নীলাভ এতক্ষণে উপলব্ধি করে ও একটা হাসপাতালের ভিতর, কিন্তু এখানে এলো সে কিভাবে মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। নীলাভ নিজেকে শান্ত করে মনে করার চেষ্টা করে, যখন ও হাসপাতালে এসেই পড়েছে, তার মানে এক্ষুনি কোনো নার্স বা ডক্টর আসবে তাকে দেখতে, এবং তাকে জিজ্ঞাসা করলেই নিশ্চয়ই সদুত্তর পাওয়া যাবে। কিংবা বাড়ির লোকের কথা মনে পড়তেই একটা ঝাপসা হয়ে আসা মুখ মনে পড়ে, আর কিছু মনে পড়ে না। নীলাভ বিছানায় শুয়ে অপেক্ষা করে কেউ যদি আসে। শুয়ে থাকতে থাকতে ঝিম লেগে আসে, চারিদিক কেমন নিস্তব্ধ। হঠাৎ এই নিস্তব্ধতা ছিন্ন করে চিৎকার কানে ভেসে আসে। নীলাভ ধড়মড় করে উঠে বসে, আবার কৌতূহলী চোখে তাকায় ঘরের চারিদিকে। এ ঘরের আলো এতটাই কম যে পাশের বেডে কে শুয়ে আছে তা দেখাই যায় না। এবার নীলাভর অস্বস্তি হতে শুরু করে। না, এভাবে শুয়ে থাকলে হবে না কিছুতেই। এখন অনেকটা সুস্থ লাগছে, একবার উঠে গিয়ে দেখে আসবে, বা কাউকে দেখতে পেলে জিজ্ঞাসা করবে ও কেন বা কিভাবে এখানে এলো। হাতের চ্যানেলটা এক টানে খুলে ফেলে এমনিতেও ড্রিপটা শেষ হয়ে আসলো। পা ফেলে দাঁড়াতে যেতেই মাথার ভিতরটা চক্কর দিয়ে ওঠে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে এগিয়ে যায় ঘরের আরেক প্রান্তে। এখানে আরেকটা বেড, এখানে আরেকটা রোগী থাকার কথা, কিন্তু কেউ নেই। নীলাভ দেখে বিছানার চাদর এলোমেলো, তার মানে এখানে কেউ ছিল, তাকে অন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে। টুকটাক কথা ভাবতে ভাবতে হাসপাতালের ঘরের বাইরে এসে দাঁড়ায়। এ ঘরের মাথার ওপরে দরজার গায়ে লেখা আছে এমার্জেন্সি রুম। নীলাভ বোঝে, তার মানে ও এতক্ষণ এমার্জেন্সিতে ছিল। আরেকবার মাথার ওপরে থাকা ব্যান্ডেজে হাত বুলিয়ে নেয়। নীলাভ ভাবে নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। অসাবধানে পা ফেলে বাইরে আসেও। এমার্জেন্সি রুমের সামনে লম্বা করিডর। এটা একেবারে হাসপাতালের নিচের কোণের শেষের দিক। এই লম্বা করিডর দিয়ে চললে পথের শেষে রিসেপশন পাওয়া যাবে। এই আশায় নীলাভ সেদিক ধরেই হাঁটে। মাথার ওপর হলদে টিমটিমে আলো, চারিদিক বড্ড নিস্তব্ধ দেখায়। তবে কি এখন মাঝরাত? ঘড়ি বা মোবাইল কিছুই হাতের কাছে না থাকায় কটা বাজে কিছুই বোঝার উপায় নেই। কিন্তু এত দূর আসার পর একটা নার্স বা ডক্টর বা ওয়ার্ড বয় কাউকে দেখতে পেল না। রিসেপশনের চেহারা দেখে মনে হচ্ছে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ যেন বয়ে গেছে কিছুক্ষণ আগেই। সবকিছু লণ্ডভণ্ড, টেবিল ভেঙে পড়ে আছে, চেয়ারগুলো ওলট পালট করে আছে। আর দেওয়ালে দেওয়ালে ওগুলো কি? হাতের ছাপ। নীলাভ এগিয়ে যায় দেয়ালের দিকে। ঠিক তাই, রক্তাক্ত হাতের ছাপ ছড়িয়ে আছে দেওয়াল জুড়ে।
পায়ের কাছে টাটকা রক্তের স্রোত। দৃশ্যের ভয়াবহতা নীলাভর অন্তরাত্মাকে কাঁপিয়ে দেয়। কোনো মতে নিজেকে সামলে এই অভিশপ্ত হাসপাতাল থেকে বাইরে যাওয়ার রাস্তা খোঁজে। লম্বা করিডর ধরে ও পাগলের মতন ছুটতে থাকে, কিন্তু না, এই হাসপাতাল থেকে বাইরে বের হওয়ার দরজায় মস্ত এক তালা। নীলাভ তন্ন তন্ন করে খোঁজে আর কি কোনো রাস্তা আছে বের হওয়ার। বাইরে দিনের আলো ক্রমশ ফুরিয়ে আসছে। নীলাভ দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়ায়। সামনের রাস্তা দিয়ে যদি কেউ যায়, একটা গাড়ি বা নিদেন পক্ষে একটা লোক। নীলাভ দাঁড়িয়ে থাকে অবিচল, কেউ আসে না। নীলাভ শরীরের ভিতর যন্ত্রণা জানান দিতে শুরু করেছে। ও আর দাঁড়িয়ে থাকতে পারল না। একবার ভাবে দরজার রেলিংগুলো ভেঙে কোনো মতনে বেরিয়ে যাওয়া যায় যদি। সত্যি বলতে শরীরে এখন সে ক্ষমতা আর নেই। তবে হাসপাতালের ভিতরে গিয়েই অন্য উপায় দেখতে হবে কি? নীলাভ ভীরু পদক্ষেপে হাসপাতালের ভিতর ফেরে। নিচের তলায় এক কোণ ঘুরে হতাশ হয়ে ফিরে আসতে দেখে। চোখ পড়ে লিফটায়। লালচে লোহিত কণিকার এক সরু ধারা গিয়ে মিশেছে লিফটার দরজার কাছে, যেন আহত কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এর ভিতর। নীলাভ ভীত হাতে লিফটের বাটন প্রেস করে। ঘর ঘর শব্দে খুলে যায় লিফটের দরজা। সঙ্গে সঙ্গে একটা হাত ছিটকে এসে পড়ে পায়ের কাছে। নীলাভ ভয়ে ভেজা শীতল চোখে দেখে সেটা। লিফটের ভিতরে সেই হাতের মালিকের কোনো অস্তিত্ব নেই। কুনুই থেকে কেটে টেনে ছেঁড়া হাত। আতকে উঠে ছিটকে সরে আসে ও লিফটের সামনে থেকে। এরপর আর ওতে পা দেওয়ার সাহস নেই ও। কিন্তু ওকে যে বেরোনোর উপায় খুঁজে বের করতেই হবে। পাশের সিঁড়িতে পা রেখে সাবধানে ওপরে ওঠে। নীলাভ জানে না তখনও কি বিভৎস অপেক্ষা করছে দ্বিতীয় তলে। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঝাঁপিয়ে পড়তে পারে। ওপরতলায় এসে দেওয়াল ঘেঁষে সন্তর্পণে দাঁড়ায় নীলাভ। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর উকি মারে ভেতরে। দ্বিতীয় তলেও লম্বা করিডর, পাশ দিয়ে সার সার ঘর। প্রতিটি ঘরের দরজার মাথায় ওয়ার্ড নাম্বার। তবে রোগীদের এখানেই রাখা হয়েছে। সাবধানে এগিয়ে এসে ওয়ার্ডের কাছের দরজায় চোখ রাখে আর সঙ্গে সঙ্গে শিউরে ওঠে। ওয়ার্ডের ভেতর সার দেওয়া বেডের ওপর কোনো পেশেন্ট নেই। শুধু পড়ে আছে সার করে রক্তাক্ত মৃতদেহ। মেঝের ওপর ছড়িয়ে আসে ওষুধ, স্যালাইনের বোতল, ইঞ্জেকশন, ছুঁচ, তুলো, এইসব। ওয়ার্ডের ভিতর জ্বলতে থাকা প্রায় নিভে আসা সাদা আলোয় সবকিছু ঝাপসা লাগে নীলাভর। একটা ওয়ার্ড নয়, সব ওয়ার্ডগুলোর এক অবস্থা। নীলাভর গা গুলিয়ে ওঠে। মাথায় বাঁধা ব্যান্ডেজ খিমচে মাটিতে বসে পড়ে। ভীষণ ভীষণ হতাশ লাগে ওর। কিভাবে বের হবে এই দুর্ধর্ষ ধ্বংসলীলার মাঝ থেকে? ও কি আদৌ পারবে, না এইভাবেই মৃত্যু এসে ওকে শেষ করে দেবে? হতাশ হয়ে বসে থাকতে থাকতেই ওপর তলায় হঠাৎ কিছুর একটা শব্দ পেয়ে চমকে ওঠে। একটা ভোঁতা কিছুর শব্দ হচ্ছে ওপর তলা থেকে। কেউ ভারী কিছু দিয়ে বারবার ঠুকে ঠুকে কিছু করার চেষ্টা করছে। তবে কি কেউ আছে ওপরে, এখনো জীবিত? নীলাভ উজ্জীবিত হয়ে উঠে দাঁড়ায়। ছুটতে ছুটতে তিনতলা সিঁড়ির সামনে এসে থমকে দাঁড়ায়। ওপর তলা থেকে যাবতীয় জিনিসপত্র গড়িয়ে এসে জড়ো হয়ে আছে। না, ওদিক থেকে ওপরে ওঠা সম্ভব নয়। নীলাভ
সিঁড়ির পাশে লিফটের বাটামে তড়ি ঘড়ি চাপ দেয়। সঙ্গে সঙ্গেই ঘর ঘর করে খুলে যায় দরজাটা। নীলাভ লিফটে উঠতেই লিফটের দরজা আপনি আপনি বন্ধ হলো এবং লিফটও আপনা আপনি চলতে শুরু করলো। লিফটের ভিতরের সাদা নিস্তব্ধ আলোটা মিটমিট করছে বারবার। লিফটটা শব্দ তুলে 3 তলায় উঠে থামলো। নীলাভ দুরু দুরু বুকে অপেক্ষা করে দরজা খোলার। দরজা খোলে না। লিফট আবার চলতে শুরু করে দেখে নীলাভ 3 তলা থেকে লিফটটা 1 তলা হয়ে বেসমেন্টের দিকে যাচ্ছে, অথচ নীলাভ একটাও বোতামে হাত অবধি দেয়নি। বেসমেন্টে লিফটটা থামতেই লিফটের ভেতরকার আলো নিভে যায়। নীলাভ শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হতে থাকে। বুকের ভিতরে ভয় ধড়ফড়িয়ে ওঠে। লিফটের দরজা খুলে যায়। নীলাভ দেখে বেসমেন্টের দেওয়ালে সার সার দেওয়া হলদে বাতি গায়ে ঝোল জমেছে। বোঝাই যাচ্ছে এখানে পা পড়ে না কারোর। নীলাভ লিফট থেকে বের হয়ে আসে বুকে মৃদু আশা নিয়ে, যদি কোনোভাবে একটাও বাইরে যাওয়ার দরজা পাওয়া যায়। এই বেসমেন্টে এদিকে ওদিকে ডাই করে রাখা হাসপাতালের অব্যবহৃত জিনিসপত্র। কেউ আছেন? হেল্প করবেন প্লিজ, কেউ থাকলে জানান। নীলাভর ক্লান্ত লাগে। মাংস পেশিতে ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। নীলাভর চলতে চলতে হঠাৎ মনে হয় বাঁ দিকে চাদরে ঢাকা কোনো বস্তু নড়ে উঠল যেন। চমকে পিছনে তাকাতেই দেখতে পায় মেঝের ওপরে একটা সাদা চাদরে ঢাকা মৃতদেহ। মৃতদেহ এভাবে নড়ছে কেন? নীলাভ সাদা চাদরের কাছে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। ঠিক তখনই একটা রক্তাক্ত হাত বেরিয়ে চেপে ধরে ওর পা। না! কোনো মতে পা ছাড়িয়ে নীলাভ ছুটতে থাকে। লিফটের সামনে এসে বেপরোয়া লিফটের বোতামে চাপ দেয়। ততক্ষণে সাদা চাদর সরিয়ে রক্তাক্ত লোকটা বুকে হেঁটে কোনো মতে এগিয়ে আসছে ওর দিকে। লিফটে উঠে লিফট বন্ধ করার জন্য মরিয়া হয়ে ওঠে লোকটা। লিফটের দরজার অনেক কাছে চলে এসছে। ওর দিকে উঁচিয়ে ধরেছে একটা ইঞ্জেকশন। লোকটা বিস্ফারিত 2 চোখে সেই সূচের ডগা নীলাভর পায়ে গেতে বসাতে যাবে সেই মোক্ষম সময় লোকটার 2 হাত প্রায় পিষে দিয়ে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। নীলাভ 2 চোখ বুঝে দীর্ঘশ্বাস ছাড়ে। ক্লান্ত হাতে লিফটের 3 নাম্বার বোতামে আঙুল ছোঁয়ায়। লিফট যখন 3 তলায় এসে থামে ততক্ষণে নীলাভর শরীরের অসহ্যনীয় যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাথার ভিতর যেন জ্বলন্ত লাভা ফুটছে। নিজের শরীরটাকে টানতে টানতে লিফটের বাইরে বের করে এনে হাঁপাতে থাকে। ভাঙা স্বরে জিজ্ঞাসা করে, কেউ আছেন? একটু জল দেবেন? নীলাভ হ্যাচড়াতে হ্যাচড়াতে এদিক ওদিক খুঁজে বেড়ায় মানুষের অস্তিত্ব। চারিদিকে শুধুই লাশ। পেটের ভিতরটা মুচড়ে আসে। ওর গলার কাছে জমা হয়ে আসে পাকস্থলী থেকে উঠে আসা তরল। শরীরটা দুমড়ে মুচড়ে আসতে চাইছে বারবার। নীলাভ পেট খামচে ধরে ঝুঁকে বসে। ওর নাক বেয়ে গড়িয়ে পড়ে রক্ত। হঠাৎ কোথাও ওয়াকি টকি বেজে ওঠে। ঘর ঘর পুরুষালী স্বরে কেউ কিছু বলে। নীলাভ সচকিত হয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু উঠে চলার শক্তি নেই শরীরে। ও বসে বসেই উপলব্ধি করে কেউ ঠিক পিছন দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। নীলাভ ঘাড় ঘোরাতে পারে না। ঘাড়টা কেমন শক্ত হয়ে বেঁকে যাচ্ছে যেন, সঙ্গে শরীরটা।
লোকটা ঠিক নীলাভর পেছনে এসে দাঁড়িয়েছে। হাতে ধরা ধাতব কিছু মাটির সঙ্গে ঘষা খেয়ে ধাতব শব্দ তুলছে। নীলাভ বোঝে সে আর কেউ নয়, সমন এসে দাঁড়িয়েছে। এবার ওর পালা, এক্ষুনি পালাতে হবে, কিন্তু পারছে কই। শরীরের ভিতরে হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। কি ভীষণ যন্ত্রণা! কেন এমন হচ্ছে? কেন সবকিছু যেন পাল্টে যাচ্ছে? সবকিছু ঝাপসা। পিছনে দাঁড়ানো পিশাচ হিস হিসে স্বরে বলে ওঠে, কি প্রফেসর, নিজেকে চিনতে পারছেন? নীলাভ ভীষণ কষ্টে পিছনে ফেরে ঝাপসা চোখে আবছা একটা মুখ দেখে। মুখটা পরিচিত, কিন্তু মনে করতে পারছে না। মনে করার ক্ষমতা নেই। মাথাটা ফেটে যাবে মনে হচ্ছে এক্ষুনি। কে? এখন বুঝতে পারছেন আপনার এক্সপেরিমেন্ট কতটা ভুল? কেউ ঈশ্বরের থেকে বেশি শক্তিশালী হতেই পারে না। যখন কেউ আপনার কথা বিশ্বাস করলো না, তখন আপনি নিজের ওপরই সেই এক্সপেরিমেন্ট করলেন। ফল দেখুন, পুরো শহরটা আজ শেষ। আপনি খুন করেছেন এদের সবাইকে। ঈশ্বর তো হওয়া হলো না আপনার, পুরো প্রজেক্ট ফেল। আর এখন এখানে R12 গডস এর অস্তিত্ব শেষ হয়ে যাবে চিরতরে। নীলাভর কানে একটা কথাও পৌঁছলো না। চিৎকার করে ঘুরে দাঁড়ায়। ওর জানা বোঝার সব ক্ষমতা হারিয়ে গেছে, কারণ সে আর মানুষই নেই। তার মনুষ্যত্বের সব পর্যায় হারিয়ে একটা বিভৎস আকৃতির পশুতে পরিণত হয়েছে, যার জঠরে জ্বলন্ত অগ্নির মতন জ্বলছে একরাশ খিদে। ধারালো দুই দাঁতের ফাঁক গলে গড়িয়ে পড়ছে নালা। সামনে থাকা বস্তুটার দিকে তাকিয়ে দুই পা পিছিয়ে গেল। তারপর ঠিক ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে সামনে থাকা লোকটা একটা লোহার শিকল পরিয়ে দিল ওর গলায়, আর ঘাড়ের কাছে গেঁথে দিল একটা মোটা ইঞ্জেকশনের সূচ। নীলাভ ধীরে ধীরে নেতিয়ে পড়ল। মাত্র 4 দিনে পুরো শহরটা শেষ করে দিয়েছে শয়তানটা। বিজ্ঞানের অপব্যবহার। লোকটা হাতে ধরা ওয়াকি টকিটা মুখের কাছে এনে হাঁপাতে হাঁপাতে বলল, সাবজেক্টকে বেহুশ করেছি, তবে বেশিক্ষণের জন্য নয়। এক্ষুনি ব্যাকআপ চাই, একটা মোটা খাঁচা। আর কাল রাতে রোগী সেজে ঢুকে সারা হাসপাতালে ধ্বংসলীলা চালিয়েছে। রাতের বেলায় পশু আর দিনের বেলায় মানুষ হয়ে ঘোরে, তাই চেনা মুশকিল। হয়তো দিনের বেলায় রাতের কোনো কথাই মনে থাকে না। তবে এবার আর আমাদের চিনতে ভুল হয়নি। এক্ষুনি ব্যাকআপ পাঠাও। ঘাটখোলা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে একরাশ মৃত লাশের সঙ্গে খাঁচা বন্দি করে উদ্ধার করা হয় একটা বিশালাকার দানব, যে দানব একদিন ঈশ্বরের থেকে বেশি ক্ষমতাশালী হতে গেছিল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প এইখানেই শেষ। আবার দেখা হচ্ছে আগামী পর্বে আরো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর গল্প শোনো।